হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরও একটি নতুন এপিসোড। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি ইমরান ইসখান। শুরুতেই আপনাদের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখিত, কেননা আজকে আপনাদের জন্য আপনার আমার সবার প্রিয় সজীব ভাইয়ের আব্বাস হুজুরের ঘটনা প্রকাশ করতে পারছি না। কেননা এই মুহূর্তে আমাদের সজীব ভাই অনেক বেশি অসুস্থ, হসপিটালাইজড অবস্থায় আছেন। তো এর জন্যই মূলত এই সপ্তাহে আপনারা সজীব ভাইয়ের ঘটনা শুনতে পাচ্ছেন না। দোয়া করি সজীব ভাই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসুক। আর আপনাদের কাছেও আমার একটাই চাওয়া, আপনারা সবাই আমাদের সজীব ভাইয়ের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন, যাতে করে তিনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। তো বন্ধুগণ, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দুইটি মারাত্মক লেভেলের ভয়ঙ্কর ঘটনা। এক কথায় বলবো, আজকে সজীব ভাইকে যেরকম মিস করতেছি, ঠিক তেমনি দুইটা ভয়ঙ্কর ঘটনা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশা করি আজকের ঘটনা দুইটি আপনাদেরকে ভয়ের এক অন্য রাজ্যেই নিয়ে যাবে। তো আজকে প্রথমেই আপনারা শুনবেন আমাদের একজন লিসেনার, আমাদের একজন বন্ধু সাথী আক্তার মায়া আপুর বোবাজিনের একটি দুর্দান্ত ভয়ঙ্কর ঘটনা। একটি ঘটনা বললে ভুল হবে, কারণ হচ্ছে তিনি একটি ঘটনার মধ্যেই দুইটা ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। আশা করি ঘটনা দুইটা আপনারা অনেক বেশি এনজয় করবেন। এরপর থাকছে আপনাদের জন্য আমাদের আরেকজন লিসেনার, আরেকজন বন্ধু। এর আগেও তিনি আমাদেরকে একটি ঘটনা পাঠিয়েছিলেন। তো এরপর আপনারা শুনবেন আমাদের সেই বন্ধু অর্থাৎ আমির হামজা ভাইয়ের বাদশা কবিরাজের একটি দুর্ধর্ষ ঘটনা। সত্যিই নতুন কিছুর আবির্ভাব ঘটেছে আমাদের ভূত আড্ডা পরিবারে। নতুন কিছু শুনতে যাচ্ছেন আপনারা। আশা করি এই ঘটনাটিও আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। তো মূল ঘটনায় চলে যাওয়ার আগে আপনাদেরকে বলবো, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা অল অপশনটি সিলেক্ট করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে আপনাদের কাছে দুইটি বই আছে। প্রথমত আপনার সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন, আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো বন্ধুগণ, এখন আর কথা বাড়াবো না, এবার সরাসরি চলে যাব আজকের এপিসোডের প্রথম ঘটনায়। চলুন তাহলে শুনে আসি সাথী আক্তার মায়া আপুর বোবাজিনের সেই দুর্দান্ত ভয়ঙ্কর ঘটনাটি। ঘটনাটি আমাকে ঠিক যেইভাবে লিখে পাঠিয়েছেন, আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করতে। লিখছেন, আসসালামু আলাইকুম ইমরান ভাইয়া, কেমন আছেন জিজ্ঞেস করব না, কারণ আমরা সবাই জানি আপনি সব সময় ভালো থাকেন এবং ভালোর দলেই থাকেন। লিসেনার ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ভূত আড্ডাতে পাঠানো এটা আমার প্রথম ঘটনা হতে যাচ্ছে। আমি প্রতিদিন ভূত আড্ডার ঘটনাগুলো শুনি, আমার কাছে অসম্ভব ভালো লাগে। আর ইমরান ভাই এত সুন্দর করে ঘটনাগুলো পড়ে নিজ কষ্টে উপস্থাপন করে, সেই কারণেই এতটা ভালো লাগে শুনতে। ঘটনাগুলো নতুন করে জীবন ফিরে পায়। এবার আমার পরিচয়টা দিয়ে নেই। আমার নাম সাথী আক্তার মায়া। আমার বাসা খুলনার কোনো এক জায়গায়। পারিবারিক সমস্যা থাকার কারণে জায়গাটার নাম বলতে পারছি না। তো আর বেশি কথা বাড়াবো না, চলে যাব সরাসরি মূল ঘটনায়। তার আগে বলতে চাই, ইমরান ভাই এই প্রথমবার ঘটনা পাঠাচ্ছি। আমার লেখায় ভুল হলে ক্ষমা সমৃদ্ধ দৃষ্টিতে দেখবেন। আজ আমি আপনাদের সাথে ছোট্ট দুইটা সত্যি ঘটনা শেয়ার করব। এই ঘটনা দুইটা আমার নিজের সাথেই ঘটেছিল। তো চলেন শুনে আসি আজকের ঘটনাটি। আমাদের বাসাটা লোকালয় থেকে কিছুটা জঙ্গলের ভেতর।
জঙ্গলের ভেতরে হওয়ার কারণে রাতের বেলায় কোনো মানুষ আসা যাওয়া করতো না আমাদের ওই দিকটায়। আর আমাদের বাসার পেছনেই অনেক পুরাতন একটা কবরস্থান আছে। সেই কারণে আমি রাতের বেলায় একা কখনোই বাহিরে যেতাম না। মাকে সাথে নিয়ে তাই বাহিরে যেতাম। আর আমি ঘরের ভেতর শুয়ে থাকলে মাঝে মাঝে শুনতে পেতাম আমাদের ঘরের পেছনের কবরস্থানের ভেতর থেকে কে যেন কান্না করছে। হ্যাঁ, অনেক চিকন কণ্ঠে ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না করত। আমি ভয় পেতাম, আবার আমার মনে কৌতূহল হতো, এত রাতে কে কান্না করে। কিন্তু আমার কখনো সাহস হয়নি যে আমি গিয়ে দেখব কে ওখানে এত রাতে কান্না করছে। এবার আসি মূল ঘটনায়। একদিন রাতে আমি আমার রুমে শুয়ে আছি। তখন রাত প্রায় 2টা বাজে। আমার ঘুম আসছে না, কারণ সেই সময় অনেক গরম লাগছিল আমার। আমাদের ঘরের মেঝেতে টাইলস থাকায় আমি মেঝেতেই শুয়ে আছি। ঠিক তখন আমি বুঝতে পারি কেউ একজন ছাদের সিঁড়ি দিয়ে আমাদের দিকেই আসছে। কিন্তু কে সে? আমি যেই না তার দিকে তাকালাম, আর আমি তাকিয়ে যেটা দেখলাম ওটা দেখার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। আমি দেখি একটা ছোট্ট বাচ্চা আমার দিকেই আসছে। সে বাচ্চাদের মতো করে হামাগুড়ি দিয়ে আমার দিকে আসছে। তার মুখের দিকে তাকিয়ে আমি এতটা ভয় পেলাম, আমার মনে হচ্ছে আমি এখনই এখানে হয়তো মারা যাব। আমি এবার চিৎকার দেওয়ার জন্য চেষ্টা করলাম, কিন্তু এ কি? আমার মুখ দিয়ে তো দেখি কোনো আওয়াজই বের হচ্ছে না। আর সেই ভয়ঙ্কর বাচ্চাটা আমার কাছে যতই এগিয়ে আসছে, আমার শরীর যেন ততই ভারী হতে থাকে। আমি মনে মনে ভাবতে লাগলাম, তাহলে কি আজ আমি এই শয়তানটার হাতেই মারা যাব? তারপরে সেই বাচ্চাটা আমার মাথার পাশে এসে আমার মুখে হাত দিয়ে জোরে চাপ দিয়ে ধরে। আমি খুব চেষ্টা করলাম তার হাতটা আমার মুখ থেকে সরানোর, কিন্তু না, আমি পারছি না। অনেকক্ষণ চেষ্টা করার পরে আমি আমার শরীরে কিছুটা শক্তি ফিরে পাই। সাথে সাথে আমি তার হাতটা ধরলাম, কিন্তু এ কি? আমার কাছে মনে হচ্ছিলই না যে আমি কারো হাত ধরেছি। কারণটা হলো তার হাতটা একেবারেই নরম ছিল। আরও দেখি তার হাতটা সুতার মতো চিকন। এতটাই চিকন ছিল যেটা আমি মুখে প্রকাশ করতে পারবো না। তারপরেও প্রায় 5 মিনিটের মতো এমন ধস্তাধস্তি হলো সেই ভয়ঙ্কর বাচ্চাটার সাথে। একটা সময় আমি দেখি সে আমার মুখের ওপর থেকে তার হাতটা সরিয়ে নিয়েছে। তারপরে আমি তাকিয়ে দেখি সে আবারও চলে যাচ্ছে হামাগুড়ি দিতে দিতে। ঠিক তখনই আমি বুঝতে পারলাম আমার গলা দিয়ে এবার আওয়াজ বের হচ্ছে। আমি তখন আমার মাকে জোরে চিৎকার দিয়ে ডাকতে থাকি। সাথে সাথে মা চলে আসে আমার ঘরে। এই ঘটনাটা এখানেই শেষ হয়। এবার চলেন 2য় নাম্বার ঘটনায় যাই। এটা আরেক দিনের কথা। আমি সেদিন রাতেও ঘুমিয়েছিলাম। হঠাৎ করে খসখস আওয়াজ কানে যেতেই আমার ঘুমটা ভেঙে যায়। আমি তখন দেখি অনেক লম্বা একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে ঠিক আমার পায়ের কাছে। আমি প্রথমে ভেবেছিলাম আমার দেখার ভুল, তাই আমি চোখ কুঁচলে আবারও দেখি। এটা কি? তাহলে সত্যিই আমার সামনে দাঁড়িয়ে আছে। তার গায়ে সাদা কাফনের কাপড় পরা, আর আগেই তো বললাম সেই অনেক লম্বা ছিল। তার মুখটা আমি ভালো করে বুঝতে পারিনি, কিন্তু তার চোখ দুইটা অনেক ভয়ঙ্কর রকম লাল ছিল। ওই লাল লাল চোখ দিয়ে আমার দিকেই তাকিয়েছিল এক দৃষ্টিতে। আমি তার দিকে তাকিয়ে আছি, হঠাৎ সে আমাকে ইশারা করে তার পিছনে পিছনে যাওয়ার জন্য বলে। আমি জানি না আমার কি হয়েছিল তখন। আমিও তার কথা মতো তার পিছনে যেতে থাকি, মন্ত্রমুগ্ধের মতো তার পিছু পিছু যেতে থাকি। আমি যখন ছাদের একেবারে কানিতে চলে যাই, ঠিক তখনই আমার শরীরে একটা ঝাঁকুনি অনুভব করি। ঝাঁকুনিটা পেয়ে তখনই আমার জ্ঞান ফেরে। আমি পিছনে তাকিয়ে দেখি আমার মা দাঁড়িয়ে আছে আর আমাকে বলছে, তোর কি হয়েছে বলতো? কত সময় ধরে তোকে ডাকছি, কিন্তু তোর তো দেখি কোনো সাড়া শব্দই নেই। এক মনে হেঁটেই যাচ্ছিস। আমি আজ না দেখতে পেলে তো এখনই ছাদ থেকে পড়ে মারা যেতিস। বলতো তোর কি হয়েছে? আমি মায়ের মুখে এমন কথা শুনে কিছু বুঝতে পারলাম না।
আসলে সত্যি বলতে আমার তখন কিছু মনেও ছিল না। এবার আমার কানে একটা ভয়ঙ্কর কণ্ঠ ভেসে আসে। কেউ যেন অনেক দূর থেকে বলছে, তুই আজকের মতো বেঁচে গেলি, কিন্তু এরপর একটা পেলে তোকে প্রাণেই মেরে ফেলবো। আর আমিও দেখবো তুই কতদিন এভাবে বাঁচতে পারিস। একদিন না একদিন ঠিকই তোকে নিয়ে যাব আমাদের সাথে। এই কথাগুলো শুনে আমি ওখানেই অজ্ঞান হয়ে যাই। আমার জ্ঞান ফিরলে আমি দেখি আমার মা, নানি সবাই আমার পাশেই বসে আছে। কিছু সময় পরে আমার মা আমাকে জিজ্ঞেস করে, এসব কি করে হলো? তখন আমি আমার মায়ের সাথে এই পর্যন্ত যা যা ঘটেছিল সবকিছুই বলি। আমার কথাগুলো শুনে একটা কবিরাজ বাসায় নিয়ে এসে ঝাড়ফুঁক করে আমাকে। আমাদের বাসাটা বন্ধ করে দেয়। তারপরে আল্লাহর রহমতে আর তেমন কোনো সমস্যা হয়নি। কিন্তু আমার জানাশোনা অনেক ঘটনা আছে, সময় করে লিখে পাঠাবো। হয়তো ঘটনাটা গুছিয়ে লিখতে পারিনি। যেহেতু প্রথমবার ঘটনা লিখছি, লেখায় ভুল হলে ক্ষমা সমৃদ্ধ দৃষ্টিতে দেখবেন ভাই। ভূতারটা দীর্ঘজীবী হোক। সবাই কমেন্ট করে জানাবেন আমার এই ছোট্ট ঘটনা দুইটা আপনাদের কাছে কেমন লেগেছে। আজকের মতো চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন আর সব সময় ভালোর দলেই থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সাথী আক্তার মায়া আপু। আপনাকে মায়া আপুই বলতেছি। আপু, সত্যি আপনার ঘটনাটি অন্য লেভেলের ছিল। সত্যিই এরকম একটা ঘটনা ফেস করেছেন, মানে আমরা সচরাচর দেখি একজনের কাছ থেকে শোনা ঘটনাগুলো আসে বা অন্য কেউ ফেস করেছে সেটা জানার পরে সেভাবে আমাদেরকে লিখে পাঠায়। কিন্তু এখানে আপনার নিজের সাথেই ঘটে যাওয়া দুইটা ঘটনা আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। তো প্রিয় লিসেনার্স, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন মায়া আপুর এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে। তো এখন আর কথা বাড়াবো না, এবার সরাসরি চলে যাব আজকের এপিসোডের কাঙ্ক্ষিত সেই দ্বিতীয় ঘটনায়। চলুন তাহলে শুনে আসি আমির হামজা ভাইয়ের বাদশা কবিরাজের সেই দুর্দান্ত ভয়ঙ্কর ঘটনাটি। ঘটনাটি আমাকে ঠিক যেইভাবে লিখে পাঠিয়েছেন, আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করতে। লিখছেন, আসসালামু আলাইকুম প্রিয় কলিজার আরাফাত ভাই, ইমরান ভাই ও ভূতাড্ডার সকল সদস্য ভাই ও বোনেরা, কেমন আছেন? আশা করি মহান আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি খুব মন থেকে অনেক বেশি খুশি, কারণ আমার প্রথম ঘটনাটা আপনি এতটা সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার সুমধুর কণ্ঠে যে পুরো ঘটনাটা জীবন্ত করে তুলেছেন। কলিজার ভাই, আপনাকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। এটা আমার দ্বিতীয় ঘটনা। ঘটনাটা হলো কেরানীগঞ্জের একটা গ্রামকে নিয়ে। আর ঘটনাটা হলো প্রায় ৬০ বছর আগের। আমি ঘটনাটা শুনি আমার এক নানির মুখে। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। একদিন আমি আমার নানিকে বলি, আচ্ছা নানি, আমাদের কেরানীগঞ্জের যে ৭টা বট গাছ আছে ওইখানে তো সবসময় অস্বাভাবিক ঘটনা ঘটে। কিছুদিন আগেও তো গাড়ি অ্যাক্সিডেন্ট করে ৪-৫টা মানুষ মারা গেল। এটার কারণ কি আপনি জানেন? ইমরান ভাই, একটু ক্ষমা করবেন, আমি একটু ঘটনার বাহিরে যাচ্ছি। কেরানীগঞ্জের যে ৭টা বট গাছ, এটাকে ঘিরে অনেক ঘটনা আছে। আর এখানে ২-৩ দিন পরে পরে এই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। আর সবচেয়ে বড় কথা হলো এখানে রাসেল ভাইয়ের সর্বপ্রথম ভূত এফএম অনুষ্ঠান করে। আর আমি এখানে যতগুলো নাম ব্যবহার করব সব রিয়েল নাম। কারণ ভাই, আমরা কোনো বানানো গল্প বলি না। আর বিশ্বাস না করলে যারা কেরানীগঞ্জে আছে বা কেরানীগঞ্জের বাসিন্দা,
তাদেরকে 7টা বটগাছের ব্যাপারে জিজ্ঞেস করে দেখবেন। যদি একজন লোকও বলে আমার ঘটনা মিথ্যা বা কেরানীগঞ্জের 7টা বটগাছ ভালো, তাহলে ভাই আমি আর কখনোই ঘটনা দেব না। আমি যেই ঘটনাগুলো বলবো বা লিখবো তা 100% সত্য। ইমরান ভাই, আরাফাত ভাই, আমার ওপর ভরসা রাখতে পারেন। আর বিশ্বাস না হলে আপনি যাচাই বাছাইও করতে পারেন। আমি অনেক কথাই বলে ফেললাম, এর জন্য দুঃখিত। আমি আবার ঘটনায় চলে যাচ্ছি। বলছেন নানি। ভাই, আজকের ঘটনাটা কিন্তু একটু বড় হবে। ঘটনাটা আমি আর নানি যেইভাবে বলেছিল সেভাবেই তুলে ধরছি। ঘটনাটা 7টা গ্রামকে কেন্দ্র করে। আর ঘটনাটা ঘটেছে যুদ্ধের 10 বছর আগে। তখন আমার বয়স ছিল 18 কিংবা 20। তোর নানার সাথে নতুন বিয়ে হয়। বিয়ের 1-2 বছর পরে গ্রামে নেমে আসলো একটি কালো ছায়া। আর একটা কথা ভাই, ওই যে 7টা বটগাছ আছে না, এটা যে কত বছর আগের কেউ বলতে পারে না। এটা আমরা ছোট থেকে এরকমই দেখে আসছি এবং আমার মা বাবা দাদা দাদিও এরকমই দেখেছে। আসল কথা, 7টা বটগাছ যে কত বছর আগের এটা একমাত্র আল্লাহই ভালো জানে। আর ভাই, ওই সময় ওখানকার একটা ব্যাটারি ফ্যাক্টরি ছিল। ওই ফ্যাক্টরিতে ব্যাটারি বানাতো। আর ওই সময় তো টর্চ লাইটের চল ছিল, আর টর্চ লাইটের ব্যাটারি বানাতো। ওখানে একটা ছোটখাটো ফ্যাক্টরি ছিল। ওই ফ্যাক্টরিতে প্রায় 100 জন লোক কাজ করত। আর ওই গ্রামে প্রায় 90% লোক ছিল হিন্দু। আর ওই বটগাছটার পিছনে কিন্তু চিতাখোলা আছে, হিন্দুদের যেখানে পোড়ানো হয়। ওই জায়গাটা খুবই ভয়ঙ্কর। তখন আমি বলি, নানি, ওই চিতাখোলার পাশে যে মোটা মোটা হিজল গাছগুলো, ওগুলো তো কয়েকশো বছর আগের হবে। তখন নানি বলে, ভাই ঘটনা শোন, তারপর সব বুঝতে পারবি। ঠিক তার কিছুদিন পরে ওই ফ্যাক্টরিতে একটা ভিখারি আসে। এসে ওদের কাছে খাবার চায়, কিন্তু তারা খাবার না দিয়ে তাকে মারধর করে বের করে দেয়। হয়তো এটাই ছিল তাদের জীবনের বড় একটা ভুল। তখন সে কাঁদতে কাঁদতে বলে, এর পরিণাম তোরা ভোগ করবি। তোরা আজকে আমাকে খাবার চাওয়াতে যেভাবে মারলি, এটার পরিণাম খুবই ভয়াবহভাবে তোরা ভোগ করবি। আর তোরা জীবন বাঁচানোর জন্য ভিক্ষা চাবি, কিন্তু সাহায্য করার মতো কেউ থাকবে না তোদের জন্য। এটা বলে সে কাঁদতে কাঁদতে চলে যায়। ঠিক তার 15 দিন পর থেকে শুরু হয় মৃত্যু খেলা। একদিন রাতের ঘটনা। মনসুর নামে এক লোক প্রকৃতির ডাকে সাড়া দেয়। আর ওই ফ্যাক্টরির টয়লেট ছিল চিতাখোলার পেছনে। ঠিক 5 মিনিট পরে মনসুরের বিকট এক চিৎকার করে ওঠে। তারপরে সবাই দৌড়ে গিয়ে যা দেখে তা দেখার জন্য কেউ প্রস্তুত ছিল না। তারা দেখে মনসুরের 2 হাত 2 দিকে আর 2 পা 2 দিকে, আর মাথাটা আলাদা হয়ে পড়ে আছে, আর চোখের জায়গায় কোনো চোখ ছিল না। তারপর একজন দেখে চিতাখোলার মাঠে শত শত নেকড়ে বিশাল বড় বড়, আর চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। তারপরে ও একটা চিৎকার দেয় আর জ্ঞান হারায়। আর ওই নেকড়েগুলো পরে সবাই দেখতে পায়, আর সবার সামনেই ভ্যানিশ হয়ে যায়। কি ভাবছেন ভাইয়েরা, ঘটনাটা এখানেই শেষ? আরে ভাই না, ঘটনা তো মাত্র শুরু। তারপরের দিনের ঘটনা। রাকিব নামের একটা ছেলে শুয়েছিল, আর মাঝরাতে শুনতে পায় ছাদের উপর কেউ নুপুর পরে হাঁটছে। তারপর রাকিব আরেকজনকে ডেকে আস্তে আস্তে ছাদের উপরে যেয়ে তারা দরজা খুলে উকি দিয়ে দেখে একটা মেয়ে হাঁটছে, কিন্তু তার পা ছাদে না, হাওয়ার উপর ভেসে চলছে। আর এটা দেখে রাকিবের সাথে যে ছেলেটা গিয়েছিল সে ভয়ে চিৎকার করে দেয়। হয়তো এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। তার কিছুক্ষণ পরে তাদের বিকট এক চিৎকার শুনে সবাই দৌড়ে ছাদের উপরে যায়, আর যে দেখে ঠিক আগের মতোই হাত পা আর মাথা কাটা অবস্থায় 2 জনের নিথর দেহ ছাদের উপর পড়ে আছে এখনো। কিছু কিছু অংশ এখনো লাফাচ্ছে। আহ, কি মর্মান্তিক দৃশ্য!
তারপর তাদের জানাজা দিয়ে কবর দিয়ে দেয়। আর সবাই বলে এই ফ্যাক্টরিতে কাজ করবে না। আর অনেকেই হয়তো মনে মনে ভাবছেন তারা দুজন তো মারাই গেছে, তাহলে আমরা কিভাবে জানতে পারলাম? এটা ভাই ঘটনা শেষে সবাই বুঝে যাবেন। তারপর ওই ফ্যাক্টরির মালিক বলে, তোমরা চিন্তা করো না, আমি একজন কবিরাজ নিয়ে আসব, আজকে রাতেই নিয়ে আসব। এটা বলে মালিক চলে যায় কবিরাজ আনার জন্য। আর সন্ধ্যার পরে একজন কবিরাজ ও তার সাথে দুইজন লোক নিয়ে আসে। আর কবিরাজ ফ্যাক্টরির ভেতরে ঢুকে দুইটা গোল বৃত্ত আঁকে। একটার ভেতর ফ্যাক্টরির সবাইকে ঢুকায় আর একটার ভেতর কবিরাজ ও দুইজন বসে পড়ে। আর সবাইকে বলে, যাই হোক না কেন এই বৃত্ত থেকে কেউ বের হবেন না, আর বের হলে মৃত্যু কিন্তু নিশ্চিত। আর বলে ফজরের আজান শোনার পর সবাই বের হবেন। আর ওই কবিরাজের কাছে দুইটা জিন ছিল। তারপর কবিরাজ বৃত্তের ভেতরে বসে তার কাজ শুরু করে। ঠিক 20 মিনিট পর হঠাৎ মাটিটা কেঁপে কেঁপে ওঠে। তারপর ওইখানে কিছু ভয়ঙ্কর অবয়ব এসে দাঁড়ায়। তারা দেখতে অনেকটা মানুষের মতো, মাথা ছিল অনেকটা শেয়ালের মতো। তখন তারা গর্জন দিয়ে ভয়ঙ্কর গলায় বলে, কিরে জানোয়ারের বাচ্চা, তুই আমাদেরকে এখানে কেন ডাকলি? ঠিক তখন কবিরাজ বলে, তোরা কেন এই নিরীহ মানুষকে হত্যা করছিস? তখন জিনগুলো বলে, এই কুত্তার বাচ্চা, আমাদের কি তোর গোলাম মনে হয়? তোর সব কথার জবাব দিতে আমরা বাধ্য না। এটা বলে তারা হা হা করে হাসতে লাগলো। ঠিক তখনই দেখে দুটো অবয়বের কাছে দুটি বাচ্চা, আর বাচ্চাগুলোর মাথায় এক হাত দিয়ে ধরে আছে। এগুলো ছিল মূলত কবিরাজের সাথে থাকা দুইজন সহকারীর বাচ্চা। তখন বাচ্চাগুলো বলে ওঠে, বাবা, আমাদেরকে বাঁচাও, তা না হলে শয়তানগুলো আমাদেরকে মেরে ফেলবে। তখন আবার কবিরাজ বলে ওঠে, আপনারা যা দেখবেন সব হলো মায়া, কেউ বৃত্ত থেকে বের হবেন না। ঠিক তখনই শয়তানগুলো আবারও ভয়ঙ্কর গলায় বলে ওঠে, যদি তোর ছেলেদের বাঁচাতে চাস, তাহলে বৃত্ত থেকে বাইরে আয়, আর তা না হলে আজকে তোদের ছেলেদের শেষ দিন। আর ঠিক তখনই ওরা দুজন বৃত্ত থেকে বের হয়ে চলে যায়। যাওয়ার সাথে সাথে দুজনকে দু পা ধরে টান দিয়ে মাঝ বরাবর ছিঁড়ে ফেলে। কি সেই মর্মান্তিক দৃশ্য! তারপর কবিরাজ তার দুইজন জিনকে আদেশ করে ওই শয়তানগুলোকে মেরে ফেলার জন্য। তখন কবিরাজের জিন বেশ কয়েকটা অবয়বকে মেরে ফেলে, কিন্তু যত মারছে ততই যেন শয়তানগুলো বেড়েই চলেছে। আর এসব দৃশ্য দেখে অনেকেই বৃত্তর মধ্যে জ্ঞান হারায়। তার কিছুক্ষণ পরে কয়েকটি বিশাল বড় বড় কালো অবয়ব এসে কবিরাজের জিনদের ঘাড় থেকে মাথাটা আলাদা করে দেয়। আর কবিরাজকে উদ্দেশ্য করে ভয়ঙ্কর ভাবে হাসতে হাসতে বলে, জানোয়ারের বাচ্চা, তুই সামান্য দুইটা জিন দিয়ে আমাদেরকে মারবি? এরকম হাজার হাজার জিন আমাদের পায়ের তলে পিষে মরে। এরপর ওদের রূপ পরিবর্তন করতে লাগলো। ঠিক ওই সময় কবিরাজ কাঁপতে কাঁপতে ভয়ে তার একটা হাত দাগের বাহিরে চলে যায়। ঠিক তখনই তাকে হ্যাচকা টান দিয়ে বৃত্তের বাহিরে নিয়ে তাকে টেনে ছিঁড়ে ফেলে, আর হাসতে হাসতে হাওয়ায় মিলিয়ে যায়। কি ভাবছেন ভাইয়েরা, ঘটনা কি এখানে শেষ? না ভাই, ঘটনা আরো অনেক বাকি আছে। আর তার কিছুক্ষণ পরেই ফজরের আজান দিয়ে দেয়, আর সবাই বৃত্ত থেকে বের হয়ে চাকরি ছেড়ে চলে যায়, আর ওই ফ্যাক্টরিটা বন্ধ করে দেয়। আর তারপর প্রায় 10 দিন কোনো সমস্যা হয় না। আর ওই গ্রামের একটা ছেলে যার নাম আকাশ, সে হিন্দু ধর্মের। সে পুরান ঢাকার লালবাগে চাকরি করত। সে প্রতিদিন সন্ধ্যার আগেই বাড়িতে চলে আসতো, কিন্তু ওই দিন কাজের অনেক চাপ ছিল, তাই আসতে আসতে রাত 8টা বেজে যায়। প্রিয় ইমরান ভাই,
মনে আছে তো সালটার কথা? 1960। ওই সময় রাত 8টা মানে গভীর রাত। আর ওরা দুজন একই বাড়ির। আরেকজনের নাম ছিল রমেশ। ওরা কাজ শেষ করে 7টা বটগাছের ওখানেই নামে। আর তখন প্রায় রাত 10টা বেজে গেছে। কারণ ওই সময় বেবি চলতো। অনেকেই হয়তো চিনবেন, সিএনজির মতোই দেখতে। আর ওইখান থেকে ওদের বাড়ি পায়ে হেঁটে 10 মিনিট লাগে। তখন আকাশ বলে, রমেশ, চল ফ্যাক্টরির পিছনের রাস্তা দিয়ে যাই, তাহলে তাড়াতাড়ি যেতে পারবো। তখন রমেশ বলে, আকাশ, আমি ঘুরে যাব, আমার 10 মিনিট লাগলে লাগুক। আর তুই তো জানিস ফ্যাক্টরির পিছনের রাস্তাটা ভালো না। তখন আকাশ বাধ্য হয়ে একাই চলে গেল ফ্যাক্টরির পিছনে দিয়ে। হঠাৎ রাত 1টার সময় রমেশের দরজায় কড়া নাড়ার শব্দ পায়। তখন রমেশ বলে, বাহিরে কে? তখন একটা মহিলা বলে, বাবা, আমি আকাশের মা। আকাশ তো এখনো বাড়িতে আসে নাই। এই কথা শুনে রমেশ তাড়াতাড়ি করে উঠে পড়ে আর সে বলে, ও তো আমার সাথে আসছিল, কিন্তু ও তো ফ্যাক্টরির পিছনের রাস্তা দিয়ে আসছে, চিতাখলার সামনের ওই রাস্তা দিয়ে। এ কথা শুনে তার মা হাউমাউ করে কেঁদে দেয়। তখন বাড়ির আরো কিছু মানুষ নিয়ে ওই জায়গায় যায়। যাওয়ার পর দেখে একটা ক্ষেতের পাশে একটা মেয়ে বসে আছে সাদা কাপড় পরে। তখন লাইট মারার সাথে সাথে মেয়েটা হাওয়ায় মিলিয়ে যায়। আর ওখানে যে আকাশের মা জ্ঞান হারায়, কারণ আকাশ রক্তাক্ত অবস্থায় পড়েছিল। তার চোখ দুইটা বের হয়েছিল আর কলিজাটা অনেকটা খাওয়া ছিল। তারপরে তাকে ও রাতেই ওরা ওদের ধর্ম মতো পুড়িয়ে দেয়। এভাবে আরো 2টো দিন কেটে যায়। তারপর শুরু হলো আরো এক মর্মান্তিক ঘটনা। কারণ যাদের ঘরে ছোট ছোট বাচ্চা ছিল তারা হঠাৎ করেই উধাও হতে লাগে। যেমন রাতে ঘরে থেকে কোনো কাজে বের হলে তাকে আর পরবর্তীতে খুঁজে পাওয়া যায় না। এভাবে পুরো গ্রামে কান্নার রোল পড়ে যায়। ঠিক তার 2 দিন পরে পাশের গ্রাম থেকে একটা তান্ত্রিক বা পণ্ডিত, যেটাই বলেন না, সে আসে। সে এসে বলে, আমি এই গ্রামের সমস্যার সমাধান করব। আর ওই পণ্ডিতের কাছে কিছু শক্তিশালী জিন ছিল আর তার সাথে লোক ছিল 5 জন। পণ্ডিত একটা যজ্ঞ করে, তখন তার জিনেদের হাজির করে আর তারা এসে পণ্ডিতকে বলে, গুরু, এই সমস্যাটা অনেক জটিল, আর এর সমাধান করতে গেলে ওই ফ্যাক্টরির ভেতরে যেতে হবে। আর কাজে যদি বিন্দু পরিমাণও ভুল হয় তাহলে সবার জীবন চলে যাবে। আর বলে, সবাইকে বলে দেন আজকের রাতে যেন গ্রাম থেকে কেউ বের না হয়, যা কিছুই হয়ে যায়। আর সেই রাতটা ছিল অমাবস্যার রাত। তারপর পুরো গ্রামবাসী রাত্রে অনেক ভয়ঙ্কর শব্দ শুনে, কিন্তু বের হওয়ার সাহস পায় না। আর ফজরের আজানের পরে সব গ্রামবাসী মিলে ওই ফ্যাক্টরির সামনে যায়। ওখানে যে যা দেখে তা দেখার জন্য একেবারেই প্রস্তুত ছিল না। পণ্ডিতের সাথে যে 5 জন লোক ছিল তাদের এক একজনের দেহ 2 টুকরা হয়ে পড়ে আছে গেটের সামনে। আর পণ্ডিতের 2টা হাত ছিঁড়ে নিয়ে গেছে। আর তখনও সে জীবিত ছিল। তখন সে গ্রামবাসী সবাইকে ডেকে বলে, আমি ওখানে প্রথমে মন্ত্রতন্ত্র পড়ে ওদেরকে উপস্থিত করি। তখন কয়েকশো গুলপিশাচ আসে আর এগুলো আমার সহকারী জিন সবাইকে গলা থেকে মাথা আলাদা করে ফেলে। তখন তো আমরা মনে করেছি যে বিপদ কেটে গেছে। তারপর আমরা সবাই বৃত্ত থেকে বের হয়ে যাই। ঠিক তারপর আমাদের সামনে দেখি বিশাল বিশাল মানুষখেকো ইফরিত। এতটাই ভয়ঙ্কর ছিল যে আমার সাথে 5 জন, ওরা দেখেই অজ্ঞান হয়ে যায়। তারপর ওদেরকে বাঁচতে দেয় না জানোয়ারের বাচ্চারা, সবাইকে টেনে টেনে ছিঁড়ে ফেলে। আর আমাকে বলে, শোন পণ্ডিত, তোর জান ভিক্ষা দিলাম, কিন্তু তোকে এরকম কিছু করে যাব যার কথা তুই সারা জীবন মনে রাখবি। এটা বলে আমার হাত 2টা কামড় দিয়ে ছিঁড়ে নিয়ে চলে যায়। তখন সে বলে, আমি হয়তো আর বেশি সময় বাঁচব না, কিন্তু মরার আগে আমি একটা কবিরাজের কথা বলতে চাই,
যদি কেউ পারে একমাত্র সেই পারবে এই কাজের সমাধান করতে, কারণ তার কাছে আছে ভয়ঙ্কর দুইটা ইফরিত জিন। আর সবচেয়ে বড় কথা হলো তার আরো একটা বন্ধু আছে, তার নাম হলো জান্নান জিন। আর জান্নান জিন এতটাই শক্তিশালী যে ওরকম হাজারো ইফরিত তার পায়ের তলে পিষে ফেলতে পারবে মশার মতো। ও হলো মুসলমান একজন জিন, তার নাম হলো বাদশাহ। সে পাশের গ্রামেই থাকে। কেউ কিছু মনে করবেন না, আমি গ্রামের নামটা হাইড করলাম কারণ বাদশাহ কবিরাজ এখনো জীবিত আছে। আর অবাক করার বিষয় ছিল, তখন তার বয়স 16 কিংবা 17 ছিল। সে কম বয়সেই একটা ভালো কাজের জন্য 3টা শক্তিশালী জিন তার বন্ধু হয়। সেই শক্তিশালী জিনদের কিভাবে পেল ওটা আর একদিন বলবো। এই কথা বলে পণ্ডিত ওখানেই মারা যায়। তারপর তাকে দাহ করে দেয় সবাই। তারপরের দিন গ্রামবাসী সবাই মিলে ওই গ্রামে বাদশাহ কবিরাজের কাছে যায় আর সব ঘটনা খুলে বলে। তখন বাদশাহ কবিরাজ বলে, আপনারা এখন চলে যান, আর আজকের রাতে কেউ ঘর থেকে বের হবেন না। আমি আমার বন্ধুদের সাথে কথা বলে কালকে আসব। এটা বলে বাদশাহ কবিরাজ ওদেরকে বিদায় করে দেয়। তারপর বাদশাহ কবিরাজ তার 2 বন্ধু ইফরিত জিনকে স্মরণ করে। আর তারা ছিল 2 ভাই। বড় ভাইয়ের নাম ছিল ছাদ্দাম আর ছোট ভাইয়ের নাম ছিল ইয়াসিন। তখন তারা দুজন উপস্থিত হলো আর সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম বাদশাহ। কি হয়েছে তোমার? হঠাৎ আমাদের স্মরণ করলা? আসলে ইমরান ভাই, বাদশাহ কবিরাজের বয়স কম ছিল, এজন্য তাকে তুমি করেই বলতো। আর তখন ওরা 2 ভাই বলে, বাদশাহ, ওখানে যেহেতু মানুষকে কৈফিয়ত আছে, তার মানে সমস্যাটা অনেক গভীর থেকে। আর আমরা পুরো বিষয়টা দেখে তারপর তোমাকে জানাবো। এই কথা বলে ওরা দুজন হাওয়ায় মিলিয়ে যায়। ঠিক তার 1 ঘন্টা পরে ওরা চলে আসে। আর এসে যা বলল তা বোঝার জন্য আমি ওদের ভাষাতেই বলছি। বলছে, সাদ্দাম জিন। বাদশাহ, আমি যা বলি তা মন দিয়ে শোনো। আজ থেকে প্রায় 6 মাস আগে ওদের ফ্যাক্টরিতে একটা লোক যায়। সে ছিল ভিখারি রূপী একজন। আসলে সে কোনো ভিখারি ছিল না, সে ছিল একটা ভয়ঙ্কর কালো জাদুকর। কিন্তু সে কারো ক্ষতি করার উদ্দেশ্যে যায়নি। সে আসলে ওই দিন অনেক ক্ষুধার্ত ছিল, কিন্তু তাকে খাবার না দিয়ে সবাই মেরে বের করে দেয়। ঠিক তখন সে মনে মনে প্রতিজ্ঞা করে, আমাকে ফ্যাক্টরির লোকেরা মেরেছে, কিন্তু গ্রামবাসীও কিছু বলেনি। আমি এর প্রতিশোধ জীবন দিয়ে হলেও নেব, আর পুরো গ্রামকে শ্মশান বানাবো। ঠিক সেদিন রাতেই সে একটা মহাযজ্ঞ করে আর ভয়ঙ্কর মানুষকে ইফরিত জিনকে আহ্বান করলে মানুষ ভোগ দিতে হয়। তখন তার ডাকে ভয়ঙ্কর ইফরিত জিন চলে আসে আর বলে, ধীরে জানোয়ারের বাচ্চা, কেন আমাকে বিরক্ত করলি? আর আমার ভোগ কোথায়? তখন সে বলে, প্রভু, আপনার জন্য একটা ছাগল রেখেছি। তখন সে হা হা করে হেসে ওঠে আর বলে, কুত্তার বাচ্চা, তুই কি জানিস না আমি মানুষ সারা কিছু নেই না? আরো বলে, আমাকে কেন ডাকছিস? তখন তখন সেই কবিরাজ বলে, আমাকে ওই গ্রামের মানুষ অপমান করেছে আর আমাকে তারা বিনা কারণে মেরেছে। আপনি ওই গ্রামকে ধ্বংস করে দেবেন।
তখন ওই শয়তান বলে, তাহলে আমার ভোগ হয়ে যা। তখন সে বলে, তাহলে কথা দিন আপনি গ্রাম ধ্বংস করে দেবেন। তখন সে কথা দেয় আর তার ঘাড় থেকে মাথাটা আলাদা করে দেয় আর তার দেহটা খেয়ে ফেলে। আর বাদশাহ, তুমি হয়তো জানো না, আমাদের জিন জাতির ভেতর একটা গুণ আছে। সেটা হলো তারা কথা দিয়ে কখনো কথার বরখেলাপ করে না। আর ও তো ইফরিত, আমার জাত, ও তো করবেই না। তখন আবার সাদ্দাম জিন বলে, এটা আমাদের পক্ষে সম্ভব না, কারণ এখানে অনেকগুলো ইফরিত জিন আছে, প্রায় 100-ও বেশি। তাই এখানে হুজুরকে স্মরণ করো। ইমরান ভাই, তারা জান্নান জিনকে হুজুর বলে ডাকতো। তারপরে জান্নান জিনকে স্মরণ করে আর সে সঙ্গে সঙ্গেই এসে পড়ে, এসে বলে, আমাকে কিছু বলতে হবে না, আমি সব কিছুই জানি। কালকে তুমি ওই গ্রামে যাবা আর তোমার সাথে সাদ্দাম ও ইয়াসিন থাকবে। ইমরান ভাই, সাদ্দাম আর ইয়াসিন হলো ওরা দুজন ইফরিত জিন। এরপর আবার জান্নান জিন বলে, তুমি 4 কোল পরে শরীর বন্ধ করে নেবে, আর যা করার আমি করব। এটা বলে সে চলে যায়। তারপরের দিন বাদশাহ কবিরাজ ওই গ্রামে যায় আর বাদশাহ কবিরাজকে দেখে সবাই হতভম্ব হয়ে যায়। তারা মনে মনে বলে, এত ছোট ছেলে কিভাবে এই কাজ করবে। তখন বাদশাহ কবিরাজ বলে, আমাকে নিয়ে আপনারা চিন্তা করবেন না, ইনশাল্লাহ আজকে সমাধান হয়ে যাবে। আমাকে ওই ফ্যাক্টরিতে নিয়ে যান। তখন সময়টা ছিল প্রায় সন্ধ্যা হয়। তখন বাদশাহ কবিরাজকে ওই ফ্যাক্টরির কাছে দিয়ে আসে আর বাদশাহ কবিরাজ বলে, আজকে রাতে যাই হোক না কেন আপনারা কেউ ভুল করেও ঘর থেকে বের হবেন না। তখন সবাই বলল, আল্লাহ তোমার মঙ্গল করুক। এই বলে চলে গেল সবাই। আর তখন বাদশাহ নিজের শরীর বন্ধ করে নেয়। আর তখন বাদশাহ কবিরাজের সাথে 2 জন ইফরিত জিন মানুষ রূপে ছিল। তখন সাদ্দাম বলে ওঠে, বাদশাহ, এটা তোমার জীবনের ভয়ঙ্করতম একটা কাজ। আর তুমি কখনো আমাদের ভয়ঙ্কর রূপ দেখো নাই হয়তো। আজকে হয়তো এমনটাই দেখতে পাবে, কিন্তু ভয় পাবে না। আর হুজুর বলেছে সময় মতো সে চলে আসবে। তখন বাদশাহ কবিরাজ বলে, সমস্যা নাই। এরকম ভাবে রাত 12টা বেজে যায় আর ঠিক তখনই মাটি কেঁপে কেঁপে ওঠে। তখন বাদশাহ কবিরাজ ভয় পেয়ে যায়। তখন ইয়াসিন বলে, বাদশাহ, ভয় পেও না, আমরা 2 জন আছি তো। আর ইয়াসিন হলো ছোট, তার রাগ অনেক বেশি। আর একটু পরে প্রায় 50টার মতো ঘুল পেঁচার সামনে এসে দাঁড়ায়। তাদের এত ভয়ঙ্কর রূপ দেখে বাদশা যেন জ্ঞান হারানোর মতো, কারণ তাদের পুরো মুখ ছিল আগুনে ঝলসানোর মতো আর দাঁতগুলো বড় বড়। মুখ দিয়ে যেন পোকামাকড় কিলবিল করে নিচে নেমে আসছিল। আর পিশাচগুলো বলে, কিরে জানোয়ারের বাচ্চা, এবার তোকে কে বাঁচাবে? তখন ইয়াসিন জিন তার আসল রূপে চলে আসে। আর এটা দেখে বাদশাহ কবিরাজ আরো ভয় পেয়ে যায়, কারণ আমি আগেই বলেছি বাদশাহ কবিরাজ ওদের আসল রূপ এখন পর্যন্ত দেখিয়েছিল না। তার উচ্চতা ছিল প্রায় 60 ফুট লম্বা আর আগুন বিশিষ্ট 2টা বড় বড় পাখা, আর পুরো শরীর থেকে আগুন জ্বলছে। আগুনগুলো মাটিতে ঝলসে ঝলসে পড়ছে। তখন সাদ্দাম জিন মানুষের রূপেই ছিল আর বাদশাহ কবিরাজের পাশে এসে দাঁড়ায় আর বলে, বাদশাহ, তুমি ভয় পেও না, কারণ
আমাদের এর থেকেও আরো ভয়াবহ রূপ আছে। তখন সাদ্দাম জিন তাকে একটা গোল বৃত্ত করে দেয় আর বলে যায়, যাই হোক, তুমি এই গোল বৃত্ত থেকে বের হবে না। ঠিক তখন ইয়াসিন গর্জন দিয়ে বলে ওঠে, কিরে জানোয়ারের বাচ্চা, তুই আমার ভাইকে মারতে চাইছিস? এই বাদশা আমাদেরকে বাঁচাতে যে ও ওর পুরো পরিবার হারিয়েছে, আর আমাদের সামনে আমার ভাইকে মারবে? ইয়াসিন যখন কথা বলছিল তখন তার মুখ থেকে আগুনের গোলা বের হয়ে নিচে পড়ছিল আর নিচের গাছগুলো সব যেন জ্বলে জ্বলে যাচ্ছিল। তখন ঘোল পিচাসগুলো বলে ওঠে, প্রভু, আমাদের ক্ষমা করে দিন, আর আমরা যদি জানতাম আপনি তার সাথে আছেন, আমরা জীবনেও আসতাম না। তখন সাদ্দাম হাসতে লাগলো আর আর তার হাসিতে যেন আকাশ জমিন কাঁপছিল। তখন আবার ইয়াসিন গর্জন দিয়ে বলে, তোদের কোনো ক্ষমা নেই। এটা বলে বিশাল এক তরোয়ার বের করে। 5 সেকেন্ডের ভেতরে সবার গলা কেটে মাথা থেকে আলাদা করে দেয় আর সবাই এরপর ভ্যানিশ হয়ে যায়। এর কিছুক্ষণ পরে ইয়াসিন অনেকটা দূরে ছিটকে পড়ে। তখন দেখে সামনে বিশাল দেহের অধিকারী 3টা ইফরিত। সে বলে ওঠে, তোদের এত বড় সাহস, আমার অনুসারীদের মেরে ফেলছস? এটা বলেই ইয়াসিনের উপর হামলা করে বসে। তখন সাদ্দামও তার আসল রূপে চলে আসে। ওখানে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে যায়। আশেপাশের গাছপালা সব যেন ভেঙে ভেঙে পড়ছিল, কিন্তু তারা 2 ভাই তাদের সাথে কিছুতেই পেরে উঠছিল না। ঠিক তখনই বাদশা জিন কাঁদতে কাঁদতে জান্নান হুজুরকে স্মরণ করে। ঠিক তখনই ওখানে বিশাল ঝড় শুরু হয়ে যায়, যেন সবকিছুই উড়িয়ে নিয়ে যাবে আর পুরো আকাশ কালো অন্ধকারে ঢেকে যায়। তখন ওই 3টা ইফরিত দাঁড়িয়ে যায় আর বলে, এখানে কে আসছে? তখন সাদ্দাম ইয়াসিন হাসতে হাসতে বলে, তোদের মৃত্যু আসতেছে। ঠিক তখনই একটি বিশাল বড় আলো ওখানে প্রবেশ করে আর একজন বিশাল বড় মানুষের আকৃতি নেয়। সে ছিল কালো জুব্বা আর সাদা পাগড়ি পরা। তাকে দেখেই মানুষকে ইফরিত 3টা মাটিতে হাঁটু বেড়ে বসে পড়ে আর বলে, হুজুর, আমাদের ক্ষমা করে দেন, আমরা আর কোনোদিন ওই রকম কাজ করব না। তখন জান্নান জিন হাসতে হাসতে বলে, না, তোদের কোনো ক্ষমা নেই। তোরা কত নিরীহ মানুষের প্রাণ নিয়েছিস, আজকে তার হিসাব হবে। এটা বলে তাদের দিকে অগ্নি দৃষ্টিতে তাকায় আর তাকানোর সাথে সাথে চোখ দিয়ে 3টা আগুনের গোলা বের হয়ে তারা জ্বলে পুড়ে ছাই করে দেয় আর হাওয়ার সাথে মিলিয়ে যায়। তখন বাদশা কবিরাজ আর নিতে পারে না, ওখানেই জ্ঞান হারায়। তারপরের দিন সকালে দেখে গ্রামের সব মানুষ বাদশা কবিরাজের পাশে দাঁড়িয়ে আছে আর সাদ্দাম ও ইয়াসিনও মানুষের রূপে। তখন বাদশা কবিরাজ বলে, ইনশাল্লাহ আপনাদের গ্রাম থেকে কালো জাদুর ছায়া কেটে গেছে। আর এত কিছুর কারণ কি জানেন? আপনারা যে একটা ভিখারিকে মেরেছিলেন, ওই ছিল একজন কালো জাদুকর, আর ও এসব করেছে। এটা বলে বাদশা কবিরাজ গ্রামের দিকে চলে আসে। তখন তাকে অনেকেই টাকা পয়সা দিতে চায়, কিন্তু সে কিছুতেই টাকা পয়সা নেয় না। সে বলে, আমি টাকার বিনিময়ে সব কাজ করি না। এই বলে নানি সেদিনের মতো ঘটনাটা শেষ করেছিল। তো প্রিয় ইমরান ভাই, কেমন হলো আমার দ্বিতীয় ঘটনাটি প্লিজ জানাবেন। ঘটনাটা কতটা ইউনিক হয়েছে সেটা আমি নিজেও জানি না। প্রচারযোগ্য হলে প্লিজ প্রচার করবেন, আর কত নাম্বার এপিসোডে প্রচার করবেন সেটা বলবেন। আরাফাত ভাই, ইমরান ভাই, আরিফ ভাই, আপনাদের সবার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে অনেক ভালোবাসা। ধন্যবাদ জানাই ভাই আপনাদেরকে।
আমার প্রথম ঘটনাটি যে থাম্বনেল দিয়েছিলেন ভাই, বিশ্বাস করেন আপনাদের থাম্বনেলটা দেখে আমি অতীতে চলে গিয়েছিলাম। লাভ ইউ কলিজার ভাই। অবশেষে একটা কথাই বলবো, ভূত আড্ডা দীর্ঘজীবী হোক। ও আমার পরিচয়টা তো দিতেই ভুলে গিয়েছি। আমি আমির হামজা, ঢাকা কেরানীগঞ্জ। বর্তমানে রিয়াদের একটা সুনামধন্য কোম্পানিতে কর্মরত আছি। আল্লাহ হাফেজ। লাভ ইউ ভূত আড্ডা। আর একটা কথা, আপনারা যদি আরো বাদশা কবিরাজের ঘটনা শুনতে চান তাহলে বেশি বেশি কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের উপর নির্ভর করবে ঘটনাটি আগামীতেও আমি লিখবো কিনা। এই আমির হামজা ভাই ওয়ান্স এগেইন অসাধারণ একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করছেন ভাই। এর জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ভাই। সত্যি ভাই, ঘটনাটি বেশ দুর্দান্ত লেভেলের একটা ভয়ঙ্কর ঘটনা ছিল। অনেক বেশি ভালো লেগেছে আপনার এই ঘটনাটি। সেই সাথে ভাই আপনাকে একটা অনুরোধ করব, সেটা হচ্ছে আপনি ঘটনাগুলো অবশ্যই লেখার পরে ভালো করে একবার চোখ বুলিয়ে দেখবেন, ভালো করে একবার পড়ে দেখবেন। তাতে কি হয়, আপনার যে বানান ভুলগুলো বা কোথায় দাড়ি কমার ব্যবহারগুলো হবে এগুলো না সঠিক করা যায়। আর এগুলো সঠিক থাকলে পড়ার সময় কোনো সমস্যা হয় না, অনেক স্মুথলি পড়া যায় ভাই। আশা করি আপনি আপনার পরবর্তী ঘটনাতে এই বিষয়গুলো লক্ষ্য করবেন। ভাই আপনার কাছে আন্তরিকভাবে অনুরোধ জানাই ভাই, আপনি অবশ্যই আপনার ঘটনাগুলো আমাদেরকে পাঠানোর আগে ভালো করে দেখে তারপরে পাঠাবেন। কেননা আপনার ঘটনাগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে। অনেক ভালো লাগে বিধায় আপনার ঘটনাগুলো যেন আরও ভালোভাবে পড়ে শোনাতে পারি। এর জন্যই মূলত আপনাকে এই সাজেস্ট করা। ওভারঅল ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আবারও এত ভয়ঙ্কর সুন্দর বলতে যা বোঝায় এরকম একটা ঘটনা আমাদেরকে পাঠানোর জন্য। তো প্রিয় লিসেনার্স, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমির হামজা ভাইয়ের এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে। তো আমি ইমরান এইচ খান চলে যাওয়ার আগে আবারও আপনাদেরকে বলবো, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটি সিলেক্ট করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান সেই ক্ষেত্রে আপনাদের কাছে দুইটি বই আছে। প্রথমত আপনারা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। এখানে আপনারা সরাসরি আমাদের একজন অ্যাডমিন আরাফাত ভাইয়ের সাথে খুব ইজিলি কানেক্ট হতে পারেন, তার সাথে কথা বলতে পারেন বা তাকে ঘটনার বিষয়ে ডিসকাস করে জানাতে পারেন। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমে ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো বন্ধুগণ, এই ছিল আজকের আয়োজন। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আগামী এপিসোডে নতুন আর ভয়ঙ্কর কোনো ঘটনা নিয়ে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর ভূত আড্ডার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।